সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ওন করে এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার। এই জন্য খেলা শুরু হয়ে গেছে, যার ফলে ওই মাহফুজদের কান্নাকে। আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। দেশে আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। সেনাবাহিনী যে কোনো সময় 1/11-এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে ১/১১-র পদধ্বনি শোনা যাচ্ছে। নানা রকম তথ্য আসছে সংবাদ মাধ্যম থেকে, এমন তথ্যও কিন্তু এসেছে যে মূল পরিকল্পনা ছিল শাহবাগ এবং বিমানবন্দর এলাকা দখল করে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। দায় মুক্তির পথ খুঁজছে ইউনূস বাহিনী। এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্ল্যান খুঁজতে। দর্শক, দেশ পূর্বার্ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। দায় মুক্তির পথ খুঁজছে ইউনূস বাহিনী। ইতিমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক, 2-1 সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন, কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনূস এবং তার বাহিনী। যে কোনো এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, ডক্টর ইউনূসকে কোনোভাবে আইনানুগ প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তার সঙ্গে যে পরিষদবর্গ আছে দেশে, দেশের বাইরে, তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে। তৃতীয়ত, তার যে সকল প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যা কিছু আছে, সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না, রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন, একটা ডিজিটাল ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি, এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন, এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোনো রকম দায়গ্রস্ত করা যাবে না, এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, অত্যন্ত প্রবীণ আইনজীবী, তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকে ওই বিষয়ে তারা কথা বলেছেন, এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। সিনিয়র আইনজীবী ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন। তিনি ভীষণভাবে ক্ষুব্ধ, সংবিধান ছুড়ে ফেলা দেওয়া হবে, সংবিধান মানা হবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে, এরকম অসাংবিধানিক কাজকর্ম, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা, 32 নম্বর হামলা, এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোন রকম ইউনূসকে সহায়তা করতে চাচ্ছেন না। দেশের বাইরের একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে। সেই টিমের যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার যে নির্যাস, সেই নির্যাসেও ইউনূস সন্তুষ্ট হতে পারেননি। তারা একটা ইন্ডেমনিটি আইন করা যায় কিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন। আবার ইন্ডেমনিটি আইন করে যে শেষ রক্ষা হয় না, সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 1975 সনের 26শে সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন, সেই অর্ডিন্যান্স তো আইন ছিল না। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে 1979 সালের 9 এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন, যেটা সংবিধানের 5ম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল। সেটা যখন আইনে চ্যালেঞ্জ হলো, তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না, এরকম কোনো আইন করার সুযোগ নাই এবং এরকম কোনো দায় মুক্তির সুযোগ নাই। অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায় মুক্তি নিয়ে মামলা হয়েছিল। সেই দায় মুক্তির মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায়, কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে, এমন বিষয়ে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপারেশনের বিষয়ে দায় মুক্তির যে সকল ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে সেক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারছেন না। এখন দায় মুক্তির জন্য পথ পন্থা তারা খুঁজছেন। এই পথ পন্থা কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেননি। ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে, সেক্ষেত্রে ইউনূসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। অন্যদিকে তৎকালীন যারা ছাত্রনেতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন,
তারা বলছেন পুলিশ হত্যা সহ মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশন, রাস্তাঘাট এবং অন্যান্য যে সকল বিষয়গুলি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খুন করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা পদ্মা সেতু, মেট্রো রেলে আঘাত করেছি, আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না। এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে, ইউটিউবে সর্বত্র রয়েছে। ফলে এগুলি এক প্রকার স্বীকারোক্তি হয়ে গেছে। তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিত্রাণ কি? আবার একাধিক উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবং নাহিদ ইসলাম, তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আব্দুল্লাহ, এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন। কেউ কেউ তো বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে, এই সংবিধান রাখা হবে না। এই প্রশ্নটা আসছে এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্ল্যান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না, ঘরমাক্ত হয়ে যাচ্ছেন ইউনূস বাহিনী। দুই শিবিরে বিভক্ত যারা জঙ্গি স্টাইলের ঘটনা ঘটিয়েছিলেন তারা তাদের সেভের জন্য পথ খুঁজছে, ইউনূস এবং তার লোকটা পথ খুঁজছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক, তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কিনা, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। কারণ বাংলাদেশের মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরো কিছু টার্মস কন্ডিশন আছে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন, কোনো পথ এখনো পাননি, বাকিটা অপেক্ষায় থাকে। আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। তো এই পদধ্বনি আবার কারা শোনেন? এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন। কারণ দুই বড় ভাই, এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেশে আবারও এক একারোর পদধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই, তিনি আবার ট্রল করে বলছেন 1 ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে, কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন। তার বক্তব্য হচ্ছে যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই যে জনগণরে মূর্খা বানানোর খেলা, জনগণরে ভোদাই ভাবার খেলা, জনগণরে চেতনা খেলা, এগুলো মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝে না। দোষটা এদের না, আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে, বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলতেন, জনগণ কিভাবে এটা তাদের বোধগম্য ছিল না। আশেপাশে চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা, মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করতো না। এজ এ রেজাল্ট করুণ পরিণতি, দেশ ছেড়ে পালানো। এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মসনদে বসছে, তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতারোভী একটা মেন্টালিটির মানুষ এমন ভাবে জায়গা বসছে, এরা যে কি বলে, এদের এই কথাগুলো 1 বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না, এদেরকে নিয়ে যে মানুষ ট্রল করতেছে, সান্ডা না মাহফুজ, সান্ডা, মুলা না মা সান্ডা, এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে। তিনি হয়তো ভুলে গেছেন গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ, তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির, যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে, থেরাপি পাইছে। মাঝখানে দেখছেন না জামাত নিয়ে কি কাহিনী। তো এই দেশটা হয়েছে কি, যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে। সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান, মূল অর্গান। এই বাহিনীটাকে নিয়ে বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা, প্রকাশ্যে অশ্লীল, দুঃসাহসিক অ্যাক্টিভিটিস, মন্তব্য, আমার মনে হয় যে সেনাবাহিনীও মনে হয় হাতে চুরি পড়ে ফেলছে মাঝে মাঝে মনে হয়। কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে। মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন, কিভাবে তিনি বুঝছেন যে 1-11 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। ওই যে জুলাই জয়ী হবে, কিসের জুলাই জয়ী হবে, এগুলা চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ। হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে। এই যে মাহফুজ আসিফ একই সুরে 111 পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে, জামাত শিবিরকে আব্বা ডাকছে, শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি, ভাই আমাদেরকে বাঁচাও। তারপর এটা কেন ঘটেছে জানেন? এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে। কি দ্বন্দ্ব? এই সরকারের উপর যাদের প্রভাব 60%, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ওন করে এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার থেকে। এই ন্যারেটিভ নির্মাণ করছে, ইউনূসকে ব্লেম করছে। এই সরকারের এই ইউনূসের একদম ক্লোজ 2 জন উপদেষ্টা আসিফ মাহফুজকে ব্লেম করছে। সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি, ইফতেখারুজ্জামান, তিনি উপদেষ্টা নয়, কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী। প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ইন্ডিয়ান নেক্সাস, অত ইফতেখারুজ্জামানকে, তার বক্তব্যকে আপনি 10 জন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন।
তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি, তাদের 2জন সরকারে, কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের 3জন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনূস। ওটা একটু ছাড় দিয়েছেন, যেহেতু ইউনূসের সাথে আবার অন্যদিক থেকে ভালো সম্পর্ক। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনব। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।